देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। হেই আসসালামু আলাইকুম আপিরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমি আর শুরুতে ইন্ট্রো দিই না, আমার মনে হয় তোমরা বিরক্ত হও এটাতে। কিন্তু আমি দেখছি আমি ইন্ট্রো দেওয়া বন্ধ করে দিয়েছি, তোমরাও সাবস্ক্রাইব করা বন্ধ করে দিয়েছো। কেন বলো তো? না বললে কি সাবস্ক্রাইব করা যায় না? আচ্ছা, এখন বলতেছি, সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর চ্যানেলটাকে শেয়ার করো। শেয়ার করলে তবে বন্ধুরাও সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফ্যামিলিটা অনেক বড় হবে। সো সবাই কাজে লেগে পড়ো, তাছাড়া কিন্তু আমি গল্প বলবো না, মন খারাপ করে বসে থাকবো। শুনুন, আপনার যে কোনো সমস্যায় যিশু আন্টিকে পাশে পাবেন, তেমন কিছু প্রয়োজন হলে আন্টিকে বলবেন। এছাড়া ছোট মামিও আছে, আমি যাওয়ার পর মামি হয়তো সপ্তাহে 4 দিন এসে আপনাকে দেখে যাবে। আবারও বলছি, গাড়িতে করে কলেজে যাতায়াত করবেন। আলমারিতে টাকা আছে, প্রয়োজন মতো খরচ করবেন। আসছি আমি, ভালো থাকবেন। জিমিনের উত্তরের আশা না করেই রুম থেকে বেরিয়ে গেল সুগা। কিছুক্ষণ নিরুত্তর থাকার পর কি যেন মনে করে বাইরে এসে দাঁড়ায় ওপরের সিঁড়িতে। ততক্ষণে সুগা নিচে চলে এসেছে। সে দাদু আর আন্টির কাছ থেকে বিদায় নিচ্ছে। আন্টি, তুমি দাদু আর তোমাদের নতুন বউয়ের খেয়াল রেখো। ও যেসব খাবার খায় না সেগুলো রান্না করো না। যেসব খাবারে ওর অ্যালার্জি আছে সেগুলো তো ওর জন্য রান্না করবেই না। তোমরা খেলে আলাদাভাবে রান্না করবে অন্য হাঁড়িতে। আর ওর জন্য টাকা রেখে গেলাম, হয়তো প্রয়োজনেও সে টাকাগুলো খরচ করতে চাইবে না। তাই তুমি ওকে জিজ্ঞেস করো ওর কি প্রয়োজন। ওর মন খারাপ থাকলে বাবার বাড়িতে নিয়ে যাবে। আর হ্যাঁ, জুস ওর ভীষণ পছন্দের। বাসায় যেই ফল থাকবে সেগুলো দিয়েই ওকে জুস তৈরি করে দিবে। ওর মাইগ্রেন আছে, কিন্তু মাঝে মধ্যে মাথা ব্যথা করে। আলমারিতে ওষুধ রেখেছি, প্রয়োজনে সেগুলো ওকে দিও। আর ডাক্তার আঙ্কেলকেও বলে রেখেছি, তিনি যে কোনো দরকারে বাসায় আসবেন। দাদুকে ওষুধ ঠিক মতো দিও। দাদু, আমি আসছি, সাবধানে থেকো তোমরা। তুমি কবে আসবা বাবা? তাড়াতাড়ি এসো। যিশু আন্টি আঁচল দিয়ে চোখ মুছছেন। দেরি হবে তো আন্টি। দাদু ভাই, মাঝে মধ্যে আমাকে এসে দেখে যেও। তোমাকে কদিন না দেখলেই আমি অসুস্থ হয়ে যাই। আসবো দাদু, এখন আসছি আমি। সুগা পিছু ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত জিমিন ওর দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। ওর আজও জানা হলো না সুগা কিভাবে ওর সম্পর্কে এত কিছু জানলো। এসে গেছিস? বাইকে ওঠ, তোকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেই। সুগা গেটের বাইরে এসে দাঁড়াতেই জাঙ্কুক আসলো। তোমার কথাই মনে মনে ভাবছিলাম ভাই, দাদু থাকলো। তোমার ভরসায় দাদুকে রেখে যাচ্ছি, খোঁজ নিও দাদুর। না গেলেই পারতি সুগা, জিমিন একা থাকবে এখানে। ও কি তোকে ছেড়ে থাকতে পারবে? তোদের পারিবারিক মার্কেটের দায়িত্ব যদি নিতিস তবেও এখানে থাকতে পারতিস। জিমিনকে একা রেখে ঢাকা যাওয়ার দরকার হতো না তোর। সুগা বুঝতে পারছে কথার মোড় কোন দিকে যাচ্ছে, তাই তো পরিবেশকে হালকা করতে হেসে উঠে বলে, ভাই, আমার বউ কিন্তু ভাবির বড় বোন, সেই হিসেবে সে তোমার বউয়ের বড় বোন। একটু তো তাকে সম্মান করো। তাকে নাম ধরে না ডেকে আপু বলো। আমি কিন্তু ভাবিকে শালিকা হিসেবে ট্রিট করছি না। কি আর করব বলতো, বোকা বউকে বিয়ে করে আমার কেমন অধঃপতন হয়েছে দেখছিস। জীবনেও বোধহয় তোর বউকে আপু বলে ডাকতে পারবো না। তবে দোষ কিন্তু আমার নয়, সব দোষ ওই অধঃপতনের। জাঙ্কুকের কথা শুনে উচ্চস্বরে হাসলো সুগা। সব দোষ আমার ভাই, ভাবির বোনকে বিয়ে না করলে সবই ঠিক থাকতো। সুগার হাসির আড়ালে চাপা কষ্ট জাঙ্কুক বুঝতে পারলো না। আর বুঝতে পারলো না শেষের কথাটা কিভাবে বলেছে ও। তবে জাঙ্কুক কোনো একটা বিষয়ে সন্দিহান হয়ে উঠেছে। ওর ভেতরে কিছু একটা খোঁচাচ্ছে কয়েকদিন থেকেই। সুগাকে অতিমাত্রায় নিষ্পান মনে হচ্ছে ওর, কিন্তু কেন এমনটা হচ্ছে সেটাই ধরতে পারছে না। পেরিয়ে গেছে 7টা দিন। এই 7 দিনে সুগা প্রতিদিনই বাড়িতে কথা বলেছে, কিন্তু একবারও জিমিনের সাথে কথা বলেনি।
এই জন্য জিমিনের যে একটু একটু খারাপ লাগেনি তা নয়। সুগা যখনই ফোন দিয়েছে প্রতিবারই সে দাদু কিংবা আন্টির সামনে উপস্থিত ছিল। তারা যখন সুগাকে বলেছে জিমিনের সাথে কথা বলতে, তখন সুগা নানানভাবে কথা কাটিয়ে গেছে। তাই গত 2 দিন ধরে সুগার ফোন আসলে ও সেখানে থাকে না। এই কদিনে জিন প্রতিদিন একবার করে এসে জিমিনকে দেখে গেছে। একদিন সাথে করে তেকেও এনেছিল। তের চোখে মুখে সেদিন সুখের আভাস টের পেয়েছিল জিমিন। ছোট থেকেই সুখবঞ্চিত মেয়েটা অবশেষে সুখের নাগাল পেয়েছে। জিমিন খুশি হয়। জিমিন কথার ছলে বকুমের কথা তের কাছে জানতে চেয়েছিল। তে জানিয়েছে সে ভালোই আছে। প্রতিদিনই তের সাথে কথা হয় তার। আরও খুঁটিনাটি অনেক কিছুই বলেছিল। সব শুনে জিমিন দীর্ঘশ্বাস গোপন করে। নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না ও। ম্যাম, একটু আমার কাছে আসবেন? জাঙ্কুকের স্থির কণ্ঠ শুনে কেঁপে উঠল তে। আজকাল এই কণ্ঠস্বরে ও মাদকতা খুঁজে পায়। মানুষটার সান্নিধ্য ওকে লজ্জারাঙা রমণীতে পরিণত করে। খুঁজে যায় জীবনের মানে। কেন কেন ডাকছেন? প্রচন্ড গরম লেগেছে, তাই একটা ঠান্ডা চুমু খেতে যাচ্ছি আপনাকে। চলবে? না, চলবে না। গরম চুমু দিতে পারবেন? পারলে বলুন। তের কথা শুনে জাঙ্কুকের সকল আশায় ভাটা পড়ল। ও ভালো করেই জানে ওর বোকা বউ অসময়ে উল্টাপাল্টা কথা বলে। তাই ও তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে তেকে। বোঝার চেষ্টা করছে তে কি সত্যি বোকামি করছে নাকি সিরিয়াসলি ওর থেকে চুমু চাইছে। তেকে মিটিমিটি হাসতে দেখে জাঙ্কুক বুঝলো তে ওকে নিয়ে খেলতে চাইছে। বউ খেলতে চাইলে যে পুরুষ বাধা দেয় সে একটা আহাম্মক। আর জিয়ন জাঙ্কুক মোটেও আহাম্মক প্রমাণিত হতে চায় না তার বউয়ের কাছে। মাই গড, আপনি গরম চুমু চাচ্ছেন ম্যাম? আমি রাজি। বিয়ের 1 মাস পর আমার বউ গরম চুমু চাইছে। এটা আমি না দিয়ে পারি? তো চলুন শুরু করা যাক। জাঙ্কুক চোখ টিপে সৎসাহে এগিয়ে গেল তের দিকে। জাঙ্কুককে এগিয়ে আসতে দেখে 2 কদম পিছিয়ে যাইতে ভয়ার্ত চেহারায় বলে, ঠোঁট গরম না করে গরম চুমু দিতে চাচ্ছেন? আচ্ছা বোকা তো আপনি। তের কথা শুনে আবারও জাঙ্কুকের উৎসাহে ভাটা পড়ল। এই মেয়ে কি বলছে? ঠোঁট গরম করব মানে? শুনুন, প্রথমে রান্নাঘরে যান, এরপর একটা ফ্রাই প্যান গরম করুন, আর সেই ফ্রাই প্যানে ঠোঁট রেখে গরম করে নিন। এরপর রুমে এসে আমাকে চুমু দিন, বুঝলেন? তের কথা শুনে হতাশায় নিমজ্জিত জাঙ্কুক ধপ করে বিছানায় বসে পড়ল। মেয়েটা আচ্ছা মতো জব্দ করেছে ওকে। আইসক্রিম খেয়ে ঠান্ডা চুমু দিলে হবে না ম্যাম? এতে আপনারও ভালো লাগবে, সেই সাথে আমারও। গরম ফ্রাই প্যানে ঠোঁট রেখে সেই ঠোঁটের চুমু কারো ভালো লাগার কথা নয়। এতটা নির্দয় হবেন না। আপনি চাইলে এখনই 1 গাড়ি আইসক্রিম আপনার সামনে হাজির করব। আমি আইসক্রিম খাই না। ডাহা মিথ্যা। প্রতিদিন বিকেলে জিমিনদের ছাদে উঠে কে আইসক্রিম খেত? সে কি কোনো পেতনি ছিল? ধরা পড়ে যাইতে আর চোখে তাকায় জাঙ্কুকের দিকে। মানুষটা করুণ চোখে ওর দিকেই তাকিয়ে আছে। আগে খেতাম, এখন আর খাই না। আচ্ছা, ঠান্ডা গরম সব বাদ। ভালোবাসার চুমু চলবে নাকি অন্য চুমু লাগবে? আমার যে কোনো একটা হলেই চলবে। জাঙ্কুকের অবস্থা দেখে হাসি পাচ্ছে তের। মানুষটা চুমু দিতে উদ্গ্রীব হয়ে আছে। চুমুর এক অদম্য বাসনা পেয়ে বসেছে তাকে। তের মনের এক অংশ বলছে জাঙ্কুকের কাছে ধরা দিতে, কিন্তু আরেক অংশ ওকে সর্বদাই ভয় দেখায়। যেদিন থেকে ও মানুষটার ভালোবাসা বুঝতে পেরেছে, সেদিন থেকেই তে অন্য মানুষে পরিণত হয়েছে। এই মানুষটাকে কিছুক্ষণ না দেখলে ওর দুনিয়াদারি অসহ্য লাগে। আবার সে যখনই ওর খুব কাছে আসে, তখন ভয়ে সে দিয়ে যায় তারই বুকে। এক অসহ্য টানাপড়নে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তের মনোবল। তার কাছে যেতে কেন এত ভয়, দ্বিধা, সেটা বুঝতে পারে না তে। তবে এটা বোঝে তার ভালোবাসার অত্যাচার সহ্য করার মতো সাহস হয়নি এখনো তের। আচমকাই কোমরে ছোঁয়া পেতেই হুঁশ ফিরল তের। জাঙ্কুক কখন এসে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে লক্ষ্যও করেনি ও। কি ভাবছো এত? কিসের এত দ্বিধা? ভালোবাসাই তো দিতে চাই, অন্য কিছু তো না।
যেখানে কত মানুষ একটু ভালোবাসার জন্য হাহাকার করছে, সেখানে তুমি আমাকে কেন দূরে ঠেলে দাও তে? এক সমুদ্র ভালোবাসা তোমার গায়ে লুটোপুটি খাচ্ছে। একটু হাত বাড়িয়ে নিজের সাথে সেই ভালোবাসা মেখে নাও, দেখবে সকল দ্বিধা জলটা কেটে যাবে। জাঙ্কুকের ভালোবাসা নিখুঁত, সেই ভালোবাসা পেলে দুনিয়াকে তুচ্ছ মনে হবে তোমার। তের কানের কাছে ফিসফিসিয়ে কথাগুলো বলল জাঙ্কুক। ওর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে তের ঘাড়ে। প্রতিবারেই কেঁপে উঠছে মেয়েটা। মনে হচ্ছে জাঙ্কুকের নিঃশ্বাস পুড়িয়ে দেবে ওর সর্বাঙ্গ। পায়ে কোনো শক্তি পাচ্ছে না, টলে পড়ে যাবে যে কোনো মুহূর্তে। তবে তার আগেই পেছন ফিরে জাঙ্কুককে জড়িয়ে ধরলো, মাথা রাখলো ওর প্রশান্ত বুকে। ওর বুক কাঁপছে, কাঁপছে সর্বাঙ্গ। জাঙ্কুক ছোট ছোট চুমুতে ওকে অস্থির করে তুলেছে। আমার ভয় হয়। কিসের ভয়? হারানোর। পাশের বাড়ির ভাবি বলতো কাউকে বেশি ভালোবাসলে তাকে নাকি ধরে রাখা যায় না। আমি তো সারা জীবন ভালোবাসার কাঙাল ছিলাম, তাই হারানোর ভয় সর্বদাই আমাকে আচ্ছন্ন করে রাখে। জাঙ্কুকের বুকেই মুখ গুজে রইল মেয়েটা। তোমাকে ভালোবাসা উজাড় করে দিলে আমি নিঃস্ব হয়ে যাব, তাই তোমার সব ভয় আমাকে দিয়ে দাও, দুজনেই পরিপূর্ণ হব তাহলে। কি দেবে না? জাঙ্কুকের মাতাল করা কণ্ঠস্বরে প্রত্যেকবারই শিহরিত হইতে, এবারও তার ব্যতিক্রম হলো না। ও শক্ত করে জড়িয়ে ধরল তার মানুষটাকে। এদিকে জাঙ্কুকের তনু মনে ভালোবাসার বান ডেকেছে, চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মানসিক আর জৈবিক চাহিদা মিলেমিশে একাকার হয়ে গেছে। তবুও সে তের অনুমতির অপেক্ষা করছে। তে সায় না দিলে ও পিছিয়ে যাবে। সে যতই কষ্ট হোক না কেন, ও ধৈর্য ধরে তের উত্তরের অপেক্ষা করছে। জাঙ্কুকের শরীরের পুরুষালী গন্ধ তেকে মাতাল করে দিচ্ছে। গত 1 মাসে এই পুরুষালী গন্ধের সাথে সন্ধি করেছে তে। এই গন্ধ শরীরে না মাখলে ওর মন বড্ড উচ্চাটন করে। জাঙ্কুক কি জানে তার অগোচরে তারই পোশাকের আবেশে নাক ডুবাইতে? মানুষটাকে যখন কাছে পায় না, তখন তার পোশাকেই নিজের আবেশ খোঁজে দেয়। জাঙ্কুকের হাত দুটো বিচরণ করছে ওর শরীরের আনাচে কানাচে। তে জানে জাঙ্কুক ওকে কামনাময় ভাবে প্রার্থনা করছে। আজকে মানুষটাকে ফেরাতে ইচ্ছে করছে না, অনেক তো হলো, কিন্তু কি করে সায় দেবে তার কথায় ভেবেই কুল পাচ্ছে না তে। তবে এই প্রথমবারের মতো একটা দুঃসাহসিক কাজ করে বসলো ও। জাঙ্কুকের টি শার্টের দুটো বোতাম খুলে আলতোভাবে ঠোঁট চোয়ালো তার উন্মুক্ত বুকে। চমকে উঠল জাঙ্কুক। তের নরম ঠোঁটের ছোঁয়ায় ওর শরীরে শিহরণ খেলে যায়। জীবন জাঙ্কুক সম্মতি পেয়ে গেছে, তাকে আর পাইকে। এক ঝটকায় তেকে কোলে তুলে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। তেকে বিছানায় শুয়ে নিজেও আধশোয়া হয়ে শুয়ে পড়ে তের ওপরে। তের ঠোঁটটা দখল করে নেয় নিজের আয়ত্তে, উম্মাদের মতো চুমু খাচ্ছে ওই ঠোঁটে। আজকে যেন জাঙ্কুক তার সর্বস্ব পেয়েছে। নিজের ভালোবাসার এত আকাঙ্ক্ষিত নারী আজ তার কাছে ধরা দিয়েছে। আজকে সে পাগল হতে চায় এই নারীর ভালোবাসায়। আস্তে আস্তে সরে যেতে থাকে দুজনার বস্ত্র। জাঙ্কুক আজ তার প্রিয়সীর পুরো শরীরে ভালোবাসা মাখতে ব্যস্ত, আর তার প্রিয়সী ব্যস্ত তাকে সুখ দিতে। এভাবেই দুটো শরীর ডুব দেয় দুজনের মাঝে। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে একটা রাত দুটো ভালোবাসার মানুষের। আর একটা নির্ঘুম রাত পার করতে যাচ্ছে জিমিন। সুগা ঢাকা গেছে 20 দিনের বেশি হবে। এর মধ্যে একবারও সে জিমিনকে ফোন দেয়নি। খালা তার কথা মতো জিমিনের সেবা যত্নের চেষ্টা করে। জিমিনের অপছন্দের খাবার এই বাড়িতে আসে না। প্রতিদিন নিয়ম করে জিসু আন্টি ওকে জুস দেয়, ওর পছন্দের খাবার রান্না করে। কিন্তু তবুও জিমিনের কিছুই ভালো লাগে না। গত 1 মাসে বগুমের সাথে ওর কথা হয়নি। এক অসহ্য অনুভূতি সবসময় ঘিরে থাকে জিমিনকে। ওর জীবন কোন দিকে বহমান সেটার কিছুই ধরতে পারছে না ও।
নতুন বউ, খাইতে আসো, আব্বা তোমার জন্য অপেক্ষা করতে আছে। জিসু আন্টির ডাক শুনে জিমিন চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো। আপনি যান, আমি এক্ষুনি আসছি আন্টি। জিসু আন্টি চলে গেলে জিমিন ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ঠান্ডা পানির ছিটা দেয়, এরপরে নিচে যায়। দাদুকে মাছের কাঁটা বেছে দিচ্ছে জিমিন। ইদানিং দাদুর সকল দায়িত্ব সেই পালন করে। দাদুর মুখের দিকে তাকালে নিজের দাদুর কথা মনে হয় ওর। দাদুও ওদেরকে খুব ভালোবাসতো, তবে বেশি দিন দাদুর আদর ওদের কপালে জোটেনি। দিদি ভাই, তুমি নিজের খাবার না খেয়ে আমার জন্য এগুলো করো কেন বলো তো? যিশু মাছ বেছে দেয় তো। আমার ভালো লাগে দাদু, মাছের কাটা বাছা শেষ, এবার আপনি খান। দাদুর সকালে গরম ভাত আর মাছের ঝোল খাওয়ার অভ্যাস। তিনি সকাল আর দুপুরে অল্প পরিমাণে ভাত খান, রাতে ফল অথবা রুটি খান। ওদের খাওয়ার মাঝেই জিসু আন্টির ফোনটা বেজে উঠল। জিসু আন্টি ওদের সাথে বসেই খাচ্ছিল। সুগা বাবাই ফোন দিছে। আব্বা আপনি খান, আমি ফোন লাউড স্পিকারে দিতাছি, খাইতে খাইতে বাবার সাথে কথা কন। আন্টির কথা শুনে জিমিনের বুকটা ধুক করে উঠল। আন্টি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিলেন। কেমন আছো দাদু ভাই, অফিসে গিয়েছো? ভালো আছি দাদু, তুমি কেমন আছো? আন্টি কেমন আছে? এখনো অফিসে পৌঁছায়নি, রাস্তায় আছি। কি করছো তোমরা? আমরা খাচ্ছি। জানো দাদু ভাই, দিদি ভাই আমাকে মাছের কাঁটা বেছে দেয়, ঔষধ দেয়, সব কাজ দিদি ভাই করে দেয়। তুমি কি সকালে খেয়ে বাসা থেকে বের হয়েছো দাদু? বাহ, তোমার দিদি ভাই তো দেখছি অনেক কাজের। তবে তাকে দিয়ে এত খাটিয়ে নিও না, দেখবে কোনদিন অতিষ্ঠ হয়ে টুক করে নারী নির্যাতনের মামলা দিয়ে দেবে। তখন কি করবে বলো তো? এই শেষ বয়স কি জেলে কাটাবে? সুগার কথা শুনে হতভম্ব জিমিন জিসু আন্টির দিকে তাকালো। সুগা বাবা, নতুন বউ কিন্তু তোমার কথা শুনতাছে, ফোন লাউড স্পিকারে দেওয়া আছে। জিসু আন্টির কথা শুনে অপর পাশে কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করলো। জিমিন ভাবলো সে কি ফোন রেখে দিয়েছে। আন্টি, আমি এখন রাখছি, তোমরা খেয়ে নাও। দাদু ভাই, আমার প্রশ্নের উত্তর এখনো দাওনি কিন্তু, তুমি কি খেয়েছো? না দাদু, ক্যান্টিনে গিয়ে খাবো। বুয়া কি সব রান্না করে সেগুলো খাওয়া যায় না, তাই ক্যান্টিনেই খাই। বুয়া পাল্টাও তাহলে। সবাই এমন। আচ্ছা দাদু, আমি রাখছি, ভালো থেকো তোমরা। সুগা বাবা, নতুন বউয়ের লগে কথা কইবা না? আমি পরে তার সাথে কথা বলবো আন্টি, এখন রাখছি। জিমিন বুঝতে পারছে সুগা ওর কথা শোনার পরেই ফোন রাখার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। হয়তো সে অস্বস্তিতে পড়ে গেছে। তবে ঢাকা যাওয়ার পর আজকে প্রথম জিমিন সুগার কণ্ঠ শুনল। ঘুম ভাঙলে আড়মোড়া ভেঙে উঠে বসতে গেলেই তে বুঝতে পারলো ওর শরীর ব্যথায় পরিপূর্ণ। ব্যথার চোটে কুকিয়ে উঠল মেয়েটা। সেই সাথে অনুভব করলো ওর জ্বরও এসেছে। পাশে তাকাতে দেখলো জাঙ্কুক শটানো হয়ে শুয়ে আছে। বরাবরের মতোই এক হাত কপালে রেখেছে, যার ফলে অর্ধেক চোখ ঢেকে আছে। রাতের কথা মনে পড়তেই লজ্জায় তের শ্যামলা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। ও কি স্বপ্নেও ভেবেছিল এই মানুষটা ওকে এত ভালোবাসে? হৃদয়ের গহীনে ওর জন্য এত ভালোবাসা পুষে রেখেছিল সে। এতদিনের দেখা জিয়ন জাঙ্কুকের সাথে গত রাতের জিয়ন জাঙ্কুকের আকাশ পাতাল তফাৎ। তে তাকে রাগী, অধৈর্য আর গুন্ডা হিসেবেই জানে, কিন্তু গত রাতে ও মানুষটার ধৈর্য দেখে অবাক না হয়ে পারেনি। নিজের চাহিদা মেটাতে মোটেও হামলে পড়েনি ওতের ওপর, বরং ধৈর্য নিয়ে ওর জড়তা কাটিয়েছে। তার পৌরসত্বের প্রখরতায় তেকে নিজের করে নিয়েছে। কষ্টের সামান্যতম আঁচল লাগতে দেয়নি তেকে। মানুষটার উপর সম্মান বেড়েছে বহুগুণে। ভালোবাসা কি সেটা ওকে এই মানুষটাই শিখিয়েছে। এক সাধারণ মেয়ে থেকে ওকে নারীতে পরিণত করেছে সে। কি দেখছো এভাবে ম্যাম, প্রেমে পড়লে নাকি? চোখ বন্ধ রেখেই বলল জাঙ্কুক। তে চমকে তাকায় জাঙ্কুকের দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো। সে তো চোখ বন্ধ করে আছে, তবে কিভাবে বুঝলো আমি তাকে দেখছি? আমি চোখ বন্ধ করেও সব দেখতে পাই। কাছে এসো তো, সকালে চুমু দিয়ে দিই।
1 ঘন্টার বেশি হয়েছে, চুমু খাইনি তোমাকে। চুমুর কথা শুনেই তে তাড়াতাড়ি করে বিছানা থেকে নামতে যায়। ও ভালো করে জানে এই মুহূর্তে তাকে চুমু দিতে দেয়া মানে আরো 1 ঘন্টা এই রুমেই বন্দি থাকা। তবে নামতে গিয়েই টের পাই শরীরে কি পরিমাণে ব্যথা হয়েছে। আরেকবার কুকিয়ে উঠল শব্দ করে। জাঙ্কুকের কানে শব্দটা যাওয়া মাত্রই ও তড়িৎ উঠে বসলো। কি হয়েছে? শরীরে কি খুব বেশি ব্যথা করছে? আজ আর বাইরে যেও না, তোমার খাবার আমি রুমে নিয়ে আসার ব্যবস্থা করছি। নাস্তা সেরে পেন কিলার খেয়ে নাও। তুমি ফ্রেশ হয়ে এসো, আম্মুকে বলছি আমি খাবার দিতে। জাঙ্কুকের উদ্গ্রীব চেহারা দেখে মনে মনে হাসলো তে। আমি নিচে যেতে পারবো, আপনি অযথাই মাকে কষ্ট দেবেন না। আমি যা বলছি তাই করো, যাও ফ্রেশ হয়ে এসো। জাঙ্কুকের হালকা ধমক শুনে আর কথা বাড়ালো না তে। আলমারি থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো।